নমস্কার, স্মার্ট স্টাডি পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি পীযূষ মাইতি। আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর তৃতীয় অধ্যায় অর্থাৎ ঊনবিংশ শতকের ইউরোপ সম্পর্কে। তাই সকলকে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, যাতে একটুও ভুল না হয় তোমাদের, এবং প্রত্যেকটি এমসিকিউর সঠিক ব্যাখ্যা আমি এখানে আলোচনা করব। তাই ভিডিওটি তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। দেখা যাক আজকের ভিডিওর কি প্রশ্ন অপেক্ষা করছে। ইউরোপ, প্রথম প্রশ্ন তোমাদের জন্য যে প্রশ্নটি অপেক্ষা করছে সেটি হচ্ছে ভিয়েনা সম্মেলন কত সালে হয়েছিল। ভিয়েনা সম্মেলন কত সালে হয়েছিল? 1815 সালে আমাদের কি হয়, ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন সম্পর্কে যাবতীয় যা তথ্য আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরব। ভিয়েনা সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? অস্ট্রিয়া। বলে রাখি, অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। নেক্সট, এই সম্মেলনে কটি নীতি ছিল? এই সম্মেলনে নীতি ছিল 3টি নীতি। নীতিগুলো কি কি অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার। প্রথম নীতি হলো, এই সম্মেলনের প্রথম নীতি হচ্ছে ন্যায্য অধিকারের নীতি। ন্যায্য অধিকারের নীতি। 2 নম্বর নীতি হচ্ছে শক্তি সাম্য নীতি। কি বললাম? শক্তি সাম্য নীতি। 3 নম্বর নীতি ক্ষতিপূরণ নীতি। কি নীতি? ক্ষতিপূরণ নীতি। এই সম্মেলনের সভাপতি কে ছিলেন? এই সম্মেলনের সভাপতি ছিলেন মেটারনিক। কে ছিলেন? মেটারনিক বা প্রিন্স মেটারনিকও বলা হয়। এই ভিয়েনা সম্মেলন ছিল বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন। কি বললাম? বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ছিল এই ভিয়েনা সম্মেলন। কেমন? আন্তর্জাতিক সম্মেলন কেন বলছি না, এখানে বিশ্বের একাধিক দেশ অংশগ্রহণ করেছিল, ওই জন্য একে বলা হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। নেক্সট প্রশ্ন, শক্তিসাম্য নীতি অনুসারে ফ্রান্স প্রতি বছর কত কর দিতে বাধ্য হয়েছিল? কত কর দিত? 70 ফ্রাঙ্ক। কত দিত? 70 ফ্রাঙ্ক কর ফ্রান্স কিন্তু দিত। নেক্সট প্রশ্ন, এই যে ভিয়েনা সম্মেলন হয়েছিল না, এতগুলো নীতির মধ্যে একটা দেশ সবচেয়ে বেশি লাভবান করেছিল, কেউ একটু কম লাভবান করেছিল। সবচেয়ে বেশি লাভবান কে হয়েছিল? ঠিক একদম সাদা চামড়ার মানুষগুলো, অর্থাৎ ইংল্যান্ড। নেক্সট, ভিয়েনা সম্মেলনের বিরুদ্ধে প্রথম আঘাত এনেছিল কে? গ্রিসের স্বাধীনতা যুদ্ধ। এই যুদ্ধটি কি করেছিল? প্রথম ওই ভিয়েনা সম্মেলনের যে নীতি হয়েছিল, যেই নীতি অনুযায়ী কি করা হয়েছিল, গণতন্ত্রকে হাঁটিয়ে দাও, রাজতন্ত্রকে নিয়ে আসো, রাজার ছেলে রাজা হবে, এই রকম কিছু আলোচনা করা হয়েছিল। এই ভিয়েনা সম্মেলনে প্রথম আঘাত পুঁতেছিল কে? যে গ্রিসের স্বাধীনতা সংগ্রাম। নেক্সট, ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ফ্রান্সের রাজা কে হয়েছিলেন? অষ্টাদশ লুই। কে হয়েছিলেন? অষ্টাদশ লুই। প্রত্যেকটি পয়েন্ট কিন্তু তোমরা ভালো করে তোমাদের খাতায় তুলে রাখবে, এগুলি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট কোশ্চেন হবে। এই যে দেখছো তোমরা ছবিটিকে, এটা হচ্ছে ভিয়েনা সম্মেলনের ছবি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কূটনীতির রাজকুমার কাকে বলা হয়? কূটনীতির রাজকুমার কাকে বলা হয়? মেটারনিককে, ঠিক আছে? আর যদি এখানে বলা হতো কূটনীতির জাদুকর, তখন কিন্তু আমরা লক্ষ্য করতাম কাকে? বিসমার্ককে। যে অনেকে বলবে না স্যার আপনি ভুল বলেছেন। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে যে কূটনীতির জাদুকর বলা হয় মেটারনিককে, না সরি, হ্যাঁ, কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে এবং কূটনীতির রাজকুমার বলা হয় মেটারনিককে। কেমন? নেক্সট কোশ্চেন, মেটারনিক যুগ বলা হয় কত থেকে কত সাল পর্যন্ত? 1815 থেকে 1848 সাল পর্যন্ত সময়কালকে কি বলা হচ্ছে? মেটারনিক যুগ, ঠিক আছে? এই মেটারনিক যুগের অবসান ঘটে, অর্থাৎ অবসান ঘটে ফেব্রুয়ারি বিপ্লবে আঘাতে, এই কিন্তু মেটারনিক ব্যবস্থার অবসান ঘটে। ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে আমরা পরে জানবো। তারপরে কার্লসবার্গ ডিক্রি ইনি 1819 খ্রিস্টাব্দে জারি করেছিলেন। কত জারি করেছিলেন? কার্লসবার্গ ডিক্রি জারি করেন 1819 সালে। কার উপরে গো? অবশ্যই কার উপরে? জার্মানির উপরে। কার উপরে? জার্মানির উপরে।
মেটারনিক শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছিলেন পালিয়ে গিয়ে কোথায়? ইংল্যান্ডে গিয়ে মেটারনিক কিন্তু শেষ পর্যন্ত আশ্রয় নেয়। নেক্সট কোশ্চেন, 1830 সালে জুলাই বিপ্লব যে দেশে হয়েছিল, জুলাই বিপ্লব, ঠিক আছে, সালটা মনে রাখবে। 1830 সালে জুলাই বিপ্লব কোন দেশে হয়েছিল? ঠিক আছে, যেহেতু জুলাই মাসে বিপ্লব ঘটেছিল। নেক্সট, আচ্ছা উত্তরটা বলে রাখি, ফ্রান্সে হয়েছিল জুলাই বিপ্লব। কত সালে বললাম? 1830 সালে। এই যে জুলাই বিপ্লব না, এই জুলাই বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডে একটা আন্দোলন গড়ে উঠেছিল। কোন আন্দোলন? চার্চিস্ট আন্দোলন। কোন আন্দোলন? চার্চিস্ট আন্দোলন গড়ে উঠেছিল ইংল্যান্ডে। নেক্সট কোশ্চেন, জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসন কে দখল করেছিলেন? কে দখল করেছিলেন? লুই ফিলিপ। জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসন দখল করেছিলেন লুই ফিলিপ। নেক্সট কোশ্চেন, জুলাই রাজতন্ত্রে যে ভারতীয় মনীষী আন্দোলিত হয়েছিল তার নাম কি? জুলাই বিপ্লবে ভারতীয় যে মনীষী আন্দোলিত হয়েছিল তার নাম হলো রাজা রামমোহন রায়। জুলাই বিপ্লবে আন্দোলিত হয়েছিল কে? ভারতীয় যে মনীষী তার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। এটিও কিন্তু ভিআইপি প্রশ্ন, তোমরা কিন্তু এটা ভালো করে পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, জুলাই বিপ্লবকে বলা হয় কি বিপ্লব? রক্ষণশীল বিপ্লব বলা হয়। কোন বিপ্লব বললাম? জুলাই বিপ্লবকে বলা হয় রক্ষণশীল বিপ্লব। নেক্সট কোশ্চেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব দেন কে? জুলাই বিপ্লবের নেতৃত্ব দেন থিয়াস। কি বললাম? জুলাই বিপ্লবের নেতৃত্ব দেন থিয়াস। এই যে থিয়াস কি করেছিলেন? জুলাই বিপ্লবের সামনে থেকে লিড করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন। আর কি জুলাই বিপ্লব ঘটেছিল কার আমলে? রাজা দশম চার্লসের আমলে। এর আমলে জুলাই বিপ্লব ঘটে এবং যেই বিপ্লব ঘটার পরে ফ্রান্সের সিংহাসনে কে বসেন? লুই ফিলিপস। ওকে, নেক্সট, অর্ধ বিপ্লব কাকে বলা হয়? অর্ধ বিপ্লব কাকে বলা হয়? হ্যাঁ, অবশ্যই সঠিক উত্তর, অর্ধ বিপ্লব বলা হয় ফেব্রুয়ারি বিপ্লবকে। অর্ধ বিপ্লব কাকে বলা হয়? ফেব্রুয়ারি বিপ্লবকে বলা হয় অর্ধ বিপ্লব। নেক্সট কোশ্চেন, ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের অস্থায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে ছিলেন? কে ছিলেন? লা মার্টিন। ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের অস্থায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন লা মার্টিন। লুই ফিলিপসের প্রধানমন্ত্রী কে ছিলেন? লুই ফিলিপসের প্রধানমন্ত্রী ছিলেন গিজো। কি বললাম? লুই ফিলিপের প্রধানমন্ত্রী ছিলেন গিজো। নেক্সট কোশ্চেন, ব্রেড অ্যান্ড লেট এই স্লোগানটিও কিন্তু ফেব্রুয়ারি বিপ্লবের। কি বললাম? ব্রেড অ্যান্ড লেট এই স্লোগানটি কোন বিপ্লবের? ফেব্রুয়ারি বিপ্লবের ছিল। এবং ফেব্রুয়ারি বিপ্লব কার আমলে ঘটেছিল? লুই ফিলিপসের আমলে। কার আমলে? লুই ফিলিপের আমলে ঘটেছিল ফেব্রুয়ারি বিপ্লব। দশম চার্লসের আমলে ঘটেছিল জুলাই বিপ্লব, লুই ফিলিপসের আমলে ঘটেছিল ফেব্রুয়ারি বিপ্লব। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। এই রকম কন্টেন্ট আমরা কিন্তু ইউটিউবে প্রথমবার নিয়ে এসেছি, তাই অবশ্যই তোমাদেরকে বলবো একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য। নেক্সট কোশ্চেন, রিজিমেন্টো পত্রিকার সম্পাদককে? রিজিমেন্টো কে ছিলেন? এটি ছিলেন কাভুর। কে বললাম? কাভুর ছিলেন রিজিমেন্টো পত্রিকার সম্পাদক। ঠিক আছে, এই কাভুরকে কি বলা হয়? ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়। কাকে? কাভুরকে। ঠিক আছে, এবং রিজিমেন্টো কথার অর্থ কি গো? রিজিমেন্টো কথার অর্থ হচ্ছে নবজাগরণ। কি বললাম? নবজাগরণ। এবং ইটালির ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কোন দেশ ছিল? ইটালির ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল অস্ট্রিয়া। ঠিক আছে, কে ছিল? অস্ট্রিয়া। এবং রিজিমেন্টো কথাটি ইটালির সাথে যুক্ত। কার সাথে যুক্ত? ইটালির সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, রাশিয়ার বিসমার্ক নামে পরিচিত কে? স্টেলিপিন। কে বললাম? স্টেলিপিন রাশিয়ার বিসমার্ক নামে পরিচিত। উষ্ণ জল নীতি গ্রহণ করেন কোন দেশ? কোন দেশ গ্রহণ করেছিলেন? রাশিয়া। কোন দেশ গ্রহণ করেছিলেন? রাশিয়া। ঠিক আছে, মুক্তির ঘোষণাপত্রের মাধ্যমে ভূমিদাস প্রথার উচ্ছেদ করছিলেন কোন দেশ? কোন দেশ? রাশিয়া। কোন দেশ করেছিলেন? রাশিয়া। ঠিক আছে, এবার আরেকটি প্রশ্ন আছে, রাশিয়ার বিসমার্ক নামে কে পরিচিত? অবশ্যই আগে তোমাদেরকে বলে দিয়েছি, রাশিয়ার বিসমার্ক নামে কে পরিচিত? রাশিয়ার বিসমার্ক নামে পরিচিত হচ্ছে স্টালিপিন। কি বললাম? রাশিয়ার বিসমার্ক নামে পরিচিত স্টালিপিন।
নেক্সট কোশ্চেন, ভূমিদাস প্রথার উচ্ছেদ করে স্মরণীয় হয়ে আছেন কে? দ্বিতীয় আলেকজান্ডার। কে হয়ে আছেন? দ্বিতীয় আলেকজান্ডার। এবং রাশিয়ার জমিদার ও যোদ্ধাদের শ্রেণীর গোষ্ঠীদের কি বলা হতো? কি বলা হতো? কুলাক। কি বলা হতো? কুলাক। দ্বিতীয় আলেকজান্ডার কিসের দ্বারা প্রাণ হারান? দ্বিতীয় আলেকজান্ডার প্রাণ হারান পিপলস উইলসে। কিসে হারান? পিপলস উইলসে। এখান থেকে একটি প্রশ্ন তোমাদেরকে দিয়ে যাচ্ছি আমি, দেখি তোমরা পারো কি না। প্রশ্নটি হচ্ছে, দ্বিতীয় আলেকজান্ডারকে কি নামে অভিহিত করা হয়েছিল? কি নামে? একটি বিশেষ নামে, ঠিক আছে, কোনো একটা ড্যাশ জার বা কোনো একটা জার নামে অভিহিত করা হয়েছিল। কি জার নামে অভিহিত করা হয়েছিল সেটি কিন্তু কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেব। নেক্সট কোশ্চেন, ইউরোপের রোগাগ্রস্ত ব্যক্তি বা রুগ্ন মানুষ কাকে বলা হয়? ইউরোপের রোগাগ্রস্ত ব্যক্তি বা রুগ্ন মানুষ কাকে বলা হয়? কাকে বলা হয়? অবশ্যই হ্যাঁ, তুরস্ককে বলা হয়। অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলেমান দ্য গ্রেট। কি বললাম? অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলেমান দ্য গ্রেট। নেক্সট কোশ্চেন, নারদ শব্দের অর্থ কি? নারদ শব্দের অর্থ হচ্ছে জনগণ। গ্রীসের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত একটি গুপ্ত সমিতির নাম কি? কি হবে? হেটেরিয়া ফিরিয়ে। কি বললাম? হেটেরিয়া ফিরিয়ে। পরের কোশ্চেন, রক্ত লৌহ নীতি কে প্রকাশ করেন? বিসমার্ক। কে প্রকাশ করেন? বিসমার্ক। এমস টেলিগ্রাম সংবাদপত্রটিও কিন্তু এই বিসমার্কই কিন্তু কি করেছিলেন? প্রবর্তন করেছিলেন। কি করেছিলেন? এই বিসমার্ক প্রবর্তন করেছিলেন। নেক্সট কোশ্চেন, ইউরোপের রোগাগ্রস্ত ব্যক্তি বা রুগ্ন মানুষ কাকে বলা হয়? একটু আগেই বলেছি, তুরস্ককে বলা হয়। হাঙ্গেরীয় মদসেনি বলা হয় কাকে? লুই কোসুত। কাকে বলা হয়? হাঙ্গেরীয় মদসেনি বলা হয় লুই কোসুতকে। স্কালসবার্গ ডিক্রি জারি করা হয়, আমি বোঝানোর সময় বলেছিলাম তোমাদেরকে, জার্মানিকে। কনসার্ট অফ ইউরোপ স্থায়ী হয়েছিল কত বছর? কত বছর হয়েছিল? কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপের শক্তি সমবায় স্থায়ী হয়েছিল 10 বছরের জন্য। নেক্সট কোশ্চেন, তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ কি? তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ হলো পর্বত। কি বললাম? তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ হলো পর্বত। নেক্সট কোশ্চেন, 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত কোন যুদ্ধ? 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত স্যাডোয়ার যুদ্ধ। কোন যুদ্ধ? স্যাডোয়ার যুদ্ধ। ইটালির একটি গুপ্ত সমিতির নাম কি? এটি হবে কার্বোনারি। তোমাদের কাছে আর একটি প্রশ্ন থাকলো, কার্বোনারির শব্দের অর্থ কি? কার্বোনারি শব্দের অর্থ কি? তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাও। মৎসিনি প্রথম দিকে কার্বোনারি গুপ্ত সমিতির সদস্য ছিলেন। নেক্সট, জোলভেরাইন কি? জোলভেরাইন এটা হচ্ছে একটি শুল্ক সংঘ যেটি প্রতিষ্ঠিত হয় 1819 সালে। জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ইটালির মুক্তি আন্দোলনের দার্শনিক আত্মা বলা হয় কাকে? ইটালির মুক্তি আন্দোলনের দার্শনিক আত্মা বলা হয় মৎসিনিকে। কাকে বলা হয়? মৎসিনিকে। নেক্সট কোশ্চেন, হাঙ্গেরীয় মৎসিনি নামে পরিচিত কে? হাঙ্গেরীয় মৎসিনি নামে পরিচিত লাওস কোসুত। হাঙ্গেরীয় মৎসিনি নামে পরিচিত কে? লাওস কোসুত। নেক্সট কোশ্চেন, ইটালির মুক্তি আন্দোলনের দার্শনিকের আত্মা বলা হয় কাকে? ইটালির মুক্তি আন্দোলনের দার্শনিকের আত্মা কাকে বলা হতো? আত্মা বলা হতো মৎসিনিকে। কাকে বলা হতো? মৎসিনি, সোল। প্লাম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরকারী দুটি পক্ষের নাম কি? প্লাম্বিয়ার্সের চুক্তি দুটি পক্ষের নাম হচ্ছে ইটালি ও ফ্রান্স। কি বললাম? ইটালি ও ফ্রান্স, প্লাম্বিয়ার্সের চুক্তি। নেক্সট কোশ্চেন, ইউরোপের ইতিহাসে জলা বিভাজিকা বলা হয় কাকে? ইউরোপের ইতিহাসে জলা বিভাজিকা বলা হয় কাকে? কাকে বলা হয়? ক্রিমিয়ার যুদ্ধ। কাকে বললাম? ক্রিমিয়ার যুদ্ধকে বলা হয় ইউরোপের ইতিহাসের জল বিভাজিকা। নেক্সট কোশ্চেন, লাল কুর্তা বাহিনী কে প্রতিষ্ঠা করেন? হ্যাঁ, এটা সকলেই জানা উত্তরটা, অবশ্যই হ্যাঁ, গ্যারিবল্ডি। কে প্রকাশ করেন? গ্যারিবল্ডি।
নেক্সট কোশ্চেন, সাউথ ইটালির মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেনও কিন্তু এই গ্যারিবল্ডি। ঠিক আছে, 100 বাহিনী নিয়ে সিসিলিতে অভিযান চালান কে? এই গ্যারিবল্ডি। নেক্সট, তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ কী? বলকান শব্দের অর্থ হচ্ছে পর্বত। তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ কী? পর্বত। ক্রিমিয়ার যুদ্ধের সমাপ্তি ঘটে কোন চুক্তির দ্বারা? প্যারিস চুক্তির দ্বারা। ক্রিমিয়ার যুদ্ধের সমাপ্তি ঘটে কোন চুক্তির দ্বারা? কোন চুক্তি বলো? হ্যাঁ, অবশ্যই কোন চুক্তি গো? প্যারিসের চুক্তির দ্বারা। আচ্ছা, এখানে আমি 4টা উক্তি তোমাদেরকে পড়তে বলেছি। ফরাসি বিপ্লব হলো এক সহস্রমুখী মহাদানব যার উন্মুক্ত মুখগহ্বর সভ্যতাকে গ্রাস করতে উন্মুক্ত। উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে মেটারনিখের। তারপরে পয়েন্ট, জার্মানি হলো পরিতৃপ্ত দেশ। এই উক্তিটি কার? বিসমার্কের। কার? বিসমার্কের। 3 নম্বর পয়েন্ট, ফ্রান্সের সর্দি হলে ইউরোপ হাঁচতে থাকে। ফ্রান্সের সর্দি হলে ইউরোপ হাঁচতে থাকে। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে মেটারনিখের। এবং আমেরিকা শুধুমাত্র আমেরিকাবাসীর জন্য এই উক্তিটি করেছিলেন জেমস মনরো। এই উক্তিগুলি বাদ দিয়ে আমি কিছু সাল তোমাদের জন্য তুলে ধরেছি। এই সালগুলি আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দেব। তোমরা আমার ফেসবুক পেজ পীযূষ মাইতি বলে সার্চ করতে পারো, দেখবে উপরে ব্যানারে অবশ্যই স্মার্ট স্টাডি পয়েন্টের লোগো পেয়ে যাবে। এইখানে আমি কিন্তু আপলোড করে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে পড়ে নিতে পারো। ঠিক আছে, তার মধ্যে যেইগুলো ইম্পর্ট্যান্ট, ভিয়েনার সম্মেলনটা একটু ভালো করে দেখবে, কত সালে হয়েছিল, মেটারনিক ব্যবস্থা, টোপর ঘোষণা, মনেরো নীতি, এই কটা প্রশ্ন তোমরা ভালো করে দেখবে। এছাড়াও ফেব্রুয়ারি বিপ্লব, ঠিক আছে, ইয়ং ইটালির প্রতিষ্ঠা। ঠিক আছে, তোমাদের কাছে প্রশ্ন থাকলো ইয়ং ইটালি কে প্রতিষ্ঠা করেন? দেখি তোমরা পারো কি না। 3টি প্রশ্ন তোমাদেরকে দিলাম, তোমরা অবশ্যই আমাকে জানাবে যে উত্তর কি হবে। আমি কিন্তু প্রত্যেকের উত্তরে কিন্তু আমি কমেন্ট করব, কেমন? নেক্সট, আর এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। এবং তোমরা তোমাদের যত বন্ধু বান্ধব যা আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করবে।